দেখ আজকে স্যালারি সেকেন্ড ক্লাসটা করছি, প্রথমেই দেখ লেখা আছে চার্জিং সেকশন। আগের দিন পুরো বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে সেকেন্ড ক্লাসে কি লেখা আছে চার্জিং সেকশন। আগে বলে দিই স্যালারি কত নম্বর ধারায় উল্লেখ আছে। আগের দিন বলেছিলাম 15 থেকে 17, 15, 16, 17, 15 থেকে 17 নম্বর ধারায় তোর স্যালারি সম্পর্কে উল্লেখ আছে। কি বললাম? 15 থেকে 17 নম্বর ধারা। তো যার মধ্যে আজকে 15 নম্বর ধারা মানে সেকশন 15 নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, চার্জিং সেকশন মানে এমন কোন কোন ইনকাম হলে স্যালারিতে নিয়ে আসবো, এমন কোন কোন ইনকাম স্যালারিতে আসবে, সেটাই হচ্ছে চার্জিং সেকশন। অনেক জায়গা থেকে ইনকাম করতে পারি, কোন ইনকাম স্যালারিতে আসবে সেটাই হচ্ছে চার্জিং সেকশন। ঠিক আছে তো? তো দেখ ইনকাম, আমরা তো অ্যাকাউন্টেন্সি কিছুটা নলেজ হয়েছে, তো অ্যাকাউন্টেন্সিতে যা পড়েছি, অ্যাকাউন্টেন্সিতে ইনকাম কি করে ক্যালকুলেট করতাম। অ্যাকাউন্টেন্সিতে ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে দুটো মেথড খোলা ছিল, একটা ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস কোনটা মনে করার চেষ্টা করবি? যখন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করেছিলাম, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যত করলাম না আমরা, ও সব অ্যাক্রুয়াল বেসিসে করেছিলাম। অ্যাক্রুয়াল বেসিস মানে যার মধ্যে বাকি আউটস্ট্যান্ডিংও থাকে, আর ক্যাশ বেসিস মানে অনলি ক্যাশ ট্রানজ্যাকশন আসবে। তো আমরা যখন অ্যাকাউন্টেন্সি করেছিলাম, ইনকাম ক্যালকুলেট করতাম কখনো কখনো ক্যাশ বেসিসে করতাম, কখনো কখনো অ্যাক্রুয়াল বেসিসে করতাম। তো এখন প্রশ্ন হতে পারে, এখানে যে স্যালারি যে চার্জিং সেকশন বলেছে, ইনকাম ট্যাক্স কি বলেছে, ক্যাশ বেসিসে করবো না অ্যাক্রুয়াল বেসিস করবো? কোনো এক্স্যাক্টলি রুল বলেনি, বলছে কখনো ক্যাশ বেসিস হবে তো কখনো অ্যাক্রুয়াল বেসিস হবে। ওরা ওদের নিয়ম বলে দিয়েছে, হ্যাঁ এই জায়গায় তুমি ক্যাশ বেসিস ফেলতে পারো, তো এই জায়গায় অ্যাক্রুয়াল বেসিস ফেলতে পারো। কি বললাম বোঝা যাচ্ছে তো? দেখ কি লেখা আছে, প্রথমে মন দিয়ে শুনবি। 1 নম্বর বলেছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার। বলছে এনি স্যালারি ডিউ। ডিউ মানে কি? ডিউ মানে জানিস? ডিউ মানে দেখ আমি বুঝিয়েছি, ডিউ মানে আমি বোঝানোর চেষ্টা করছি। শোন ডিউ জিনিসটা কি। ধর একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি ইন্টারভিউ দিয়েছে, জব পেয়েছে, এবং ওর স্যালারি ফিক্সড হয়ে যায় কত? 30,000 পার মান্থ। লিখেছি স্যালারি ফিক্সড হয়ে 30,000 পার মান্থ। তার মানে মাসে কত দিন হয় জানি আমরা সবাই? 30 দিনে 1 মাস। তাহলে 30 দিনে যদি 30,000 টাকা পায়, তাহলে এক এক দিনে কত টাকা করে পাচ্ছে? হিসাব করে দেখলে, হিসাব করে 1000 টাকা পাচ্ছে। এবার ধর ওই এমপ্লয়ি ধর প্রথম 10 দিন কাজ করলো, এবার 10 দিন কাজ করার পর মালিককে গিয়ে বললো, আচ্ছা আমি তো 10 দিন কাজ করলাম, একদিনে 1000 টাকা হলে 10 দিনে 10,000 টাকা হয়, 10,000 টাকা দাও। মালিক বললো এইভাবে আমি স্যালারি দিতে পারি না, এইভাবে স্যালারি হবে না। বললো মালিক বললো বুঝতে পেরেছি, তোমার থেকে আমি 10 দিনের কাজ নিয়েছি, তুমি 10,000 টাকা পাও, কিন্তু এইভাবে 10,000 টাকা স্যালারি দেবো না। তো তোমাকে কিভাবে স্যালারি দেবো? আর এটা তো লেবারদের মতো না যে একদিন কাজ করলাম একদিনের টাকা দিলাম, ওরকম না। তো 10 দিনে 10,000 টাকা হবে। বলছে তুমি আগে পুরো মাসটা কাজ করো, মাস শেষ হোক, তারপর তোমাকে স্যালারি দেবো, যেটা নর্মালি হয়। কি তাই তো হয়? কেউ কোম্পানি চাকরি করতে গেলে মাস শেষ হলে তারপরে তো স্যালারি দেয়, নাকি 10 দিন কাজ করলে বা 5 দিন কাজ করলে তার স্যালারি দেয়? এরকম হয় কখনো? এরকম কখনো হয় না। তো দেখ তা বললো ঠিক আছে, এমপ্লয়ি বুঝলো ব্যাপারটা। তো তার পার্টিকুলার এই একটা মান্থ, প্রথমে একটা মান্থ নিয়েছি, যে কোনো একটা মান্থ। তো মাস শেষ হলেই তো স্যালারি দেবে। তো মাস শেষ হলো ধর যে কোনো মাস, যেই মাসই হোক, 31 বা কোনো মাস 30 তারিখে শেষ হয়, কোনো মাস 28 তারিখে শেষ হয়, যেই মাসই হোক। তো মাস যেদিন শেষ হলো সেদিন আবার এমপ্লয়ি মালিকের কাছে চলে আসলো, মালিককে বললো দাও স্যালারি দাও। মালিক বললো হ্যাঁ তুমি স্যালারি পাবে, তুমি 30 দিন পুরো কাজ করেছো, তোমাকে স্যালারি তো দিতেই হবে, কিন্তু আজকে স্যালারি দেবো না। কারণ কি? তো অনেক কিছু নিয়ম কানুন আমাকে মানতে হবে। এই যে তুমি যে 30 দিন যে কাজ করলে, আজকে তোমার স্যালারিটা ডিউ হয়ে গেল, কিন্তু তোমাকে টাকাটা পেতে অনেক কিছু নিয়ম কানুন আছে, অনেক প্রসেসর আছে। ঠিক আছে তো? ওইগুলো কমপ্লিট করতে তোমাকে আরও 7 দিন লাগবে। 7 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। নর্মালি যেটা হয়, সাপোজ ধর আজকে ধর আমি একটা কোম্পানি চাকরি করছি, এটা ধর কি মাস? এটা ধর এপ্রিল মাসটা যে পুরো কাজ করলাম, এপ্রিল মাসের 30 তারিখ অবধি আমি, এপ্রিল মাসের 30 তারিখে আমার স্যালারিটা ডিউ হয়ে যাবে। কিন্তু আমি ওই টাকাটা পেতে পেতে পরের মাসের 1 তারিখ থেকে, মানে মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পেয়ে যাবো। এই কারণে দেখবি যারা সরকারি চাকরি করে তাদের এপ্রিল মাসের 30 তারিখেই অ্যাকাউন্টে টাকাটা চলে আসে, মানে যেদিন ডিউ হয় সেদিনই টাকা চলে আসে। আবার কোনো কোনো জায়গায় যেদিন ডিউ হয় সেদিন টাকা চলে আসে না, আরও কিছু হয়তো আমি কদিন ছুটি করেছি, ঠিক আছে, বুঝতে পারলি তো? আমার কি কি ক্যালকুলেশন আছে সব ক্যালকুলেশন করে, যে আমার কত টাকা স্যালারি দেওয়া উচিত, ওই জিনিসগুলো করতে একটা টাইম লাগে। বোঝার চেষ্টা করেন। ধর এটা এপ্রিল মাসের 30 তারিখে এপ্রিল মাস শেষ, তো 30 তারিখ অবধি আমি কাজ করলাম, ধর বিকাল 5টা অবধি কাজ করলাম, তারপরে ডিউ করে দিল 30 তারিখে বিকাল 5টা ডিউ হয়ে গেল, কিন্তু কত টাকা আমার পাওয়ার কথা ওরা ওইটুক সময় তো ক্যালকুলেট নাও করতে পারে, এই জন্য ওরা কিছুটা সময় চেয়ে নেয়। ওরা ম্যাক্সিমাম 7 দিন চেয়ে নেয়, বলে 7 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। 7 দিন চাইলেও 1 তারিখ বা 2 তারিখেও টাকাটা ক্রেডিট হয়ে যেতে পারে। মানে কথাটা বুঝতে পারলি? টাকাটা ক্রেডিট হয়ে যাওয়া মানে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে গেল, যে স্যালারি অ্যাকাউন্টে, ওখান থেকে যখন কিছু টাকা তুলে নিতে পারি। আগেকার দিনে ক্যাশ টাকা হাতে পেতো, এখন তো অ্যাকাউন্টে টাকা চলে যায়। কি বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? এটা যে কমন জিনিস। কেউ যদি বাড়িতে চাকরি করে দেখবি এটাই হয়, নন গভর্নমেন্ট চাকরি করলে এটাই হয়। দেখবি কেউ কিন্তু 30 তারিখে বা 31 তারিখে স্যালারি পায় না, স্যালারি পেতে কিছুদিন টাইম লাগে, পরের মাসে 1 তারিখ 2 তারিখে হয়ে যায় স্যালারিটা
অ্যাকাউন্টে টাকা চলেছে, বুঝে গেল তো? তার মানে ডিউ, বুঝতে পারলি গল্পটা? ডিউ মানেটা বুঝতে পারলি? ডিউ জিনিসটা বুঝতে পারলি তো? এখানে লেখা আছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার। স্যালারিটা কার থেকে পাবো আমরা? এমপ্লয়ার মানে জানিস, এমপ্লয়ার মানে মালিক, আর এমপ্লয়ি মানে কর্মচারী। আমরা স্যালারিটা পাই সবসময় মালিকের থেকে। তাই বলছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ি অর আ ফর্মার এমপ্লয়। ফর্মার এমপ্লয়ার মানে আজকে ধর আমি এখন একটা কোম্পানি চাকরি করছি, নিশ্চয়ই আমি আগেও তো কোনো একটা কোম্পানি চাকরি করতে পারতাম। আগের কোম্পানির মালিককে বলে ফর্মার এমপ্লয়, আগে, বোঝা যাচ্ছে তো? ফর্মার এমপ্লয়ার টু অ্যান এসএসসি। এসএসসি মানে আমি এমপ্লয়ির কথা বলছি। এসএসসি, এসএসসি মানে যে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, তাকে এসএসসি বলে। পরিচিত তো? নির্ধারিত। ইন দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েদার পেড ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার অর নট। দেখ মানেটা বোঝাচ্ছি, পুরো লাইনটার মানে বোঝাচ্ছি। তো ডিউর কনসেপ্টটা তো বোঝা গেল। আমাদের প্রিভিয়াস ইয়ার, সবসময় আমরা ট্যাক্স করি প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার জানিস তো কোনটা? ধর এপ্রিল মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস অবধি, এটাই তো। তো ধর আমি মনে করছি প্রিভিয়াস ইয়ার এন্ড হয় কোন মাসে বললাম বল? 31শে মার্চ। 31শে মার্চ। তো আমি মার্চ মাসে যেই কাজটা করলাম তার স্যালারিটা ডিউ হবে কোন তারিখে বলতে পারবি? মার্চ মাসে যেই কাজটা করলাম তার স্যালারিটা ডিউ হবে কোন দিন? আরে বল, মাসের শেষে 31শে মার্চে ডিউ হবে স্যালারি ডিউ। কিন্তু এর টাকাটা পাবো কবে? মার্চ মাসে স্যালারির টাকাটা পাবো কবে? মানে পরের বছর এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে, হ্যাঁ কি না? তাই লিখেছি নেক্সট মান্থের 7 তারিখ, বুঝতে পারছিস তো? পরের মাসে মানে মার্চ মাস শেষ হচ্ছে, প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে মার্চ মাসে 31 তারিখ, ডিউ হচ্ছে ওই তারিখে, কিন্তু ওই স্যালারিটা রিসিভ হবে কবে? পরের মাস মানে এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে। এত কিছু আমি জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝাচ্ছি, যে কোনো থিওরি আসলে লিখতে পারবি, অঙ্ক করতে এত কিছু জানতে হবে না, ঠিক আছে তো? অঙ্ক এমনি অটোমেটিক হয়ে যাবে। তো এটা হলো ঠিক আগের মাস। যদি তুই ভাবিস তাহলে ফেব্রুয়ারি মাসে স্যালারিটা ডিউ হয় কবে? নিশ্চয়ই 28শে ফেব্রুয়ারি, হ্যাঁ কি না? 28শে ফেব্রুয়ারি। তাহলে ওই স্যালারিটা পাবি কবে তুই? মার্চ মাসের 7 তারিখের মধ্যে। দেখ আমি তো তাই লিখেছি, নতুন কিছু লিখিনি। তো এরকম ভাবে তোরা তো সবাই জানি আমাদের প্রিভিয়াস ইয়ার কোন মাস থেকে শুরু হয়? ধর এপ্রিল থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ডিউ লিখছি, ডিউ। বল এপ্রিল মাসের স্যালারি ডিউ হবে কবে? এপ্রিল মাসেই ডিউ হবে। ডিউ ডিউ বলেছি, এপ্রিল মাসের স্যালারি এপ্রিলে ডিউ হবে। মের স্যালারি মেতেই ডিউ হবে। মানে কি, আমি তারিখটা লিখলাম না, এপ্রিল মাসের স্যালারি ডিউ হবে তোর 30শে এপ্রিল, মানে একদম মাসের শেষে। মে মাসের স্যালারি ডিউ হবে কবে? একদম মে মাসের শেষে, ঠিক আছে তো? জুনেরটা জুনেই ডিউ হবে, জুলাইটা জুলাইয়ে, আগস্টেরটা আগস্টে, সেপ্টেম্বরটা সেপ্টেম্বরে, অক্টোবরটা অক্টোবরে, নভেম্বরটা নভেম্বরে, ডিসেম্বরটা ডিসেম্বরে, জানুয়ারিটা জানুয়ারিতে, ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারিতে, মার্চেরটা মার্চেই ডিউ হচ্ছে। এই তো বললাম এতক্ষণ। তার মানে একটা বছরে প্রিভিয়াস ইয়ার কত মাসের স্যালারি ডিউ হলো দেখে কি বুঝতে পারছিস? কটা মাসের স্যালারি ডিউ হয়েছে? 12 মাসের স্যালারি ডিউ হয়েছে, ঠিক আছে তো? অর্থাৎ ওরা বলতে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিষ্কারভাবে বলে দিয়েছে, চার্জিং সেকশন যেটা বললাম 15 নম্বর, পরিষ্কারভাবে বলেছে একটা বছরে মানে প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হবে তত টাকার উপরই তোমাকে স্যালারি খাতে নিতে হবে। বোঝা গেল কি বললাম? যত টাকা ডিউ হবে। যদি এখানে কটা মাস ডিউ হয়েছে বল? 12 মাস। তাই 12 মাসই তোমাকে ধার্য করতে হবে। যদি 10 মাস ডিউ হতো 10 মাস ধার্য করতাম, যদি 9 মাস ডিউ হতো 9 মাস ধার্য করতাম। জিনিসটা বোঝা গেল লাইনটার মানে? এখানে এটাই বলেছে। এবার ধর যদি তোকে বলি রিসিপ্টের কথা, এপ্রিল মাসের স্যালারিটা কবে পাবি? মে মাসে, মেরটা জুনে, জুনেরটা জুলাইতে, জুলাইয়েরটা আগস্টে, তাই তো? বুঝতে পারছিস তো? আগস্টেরটা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরেরটা অক্টোবরে, অক্টোবরেরটা নভেম্বরে, নভেম্বরেরটা ডিসেম্বরে, ডিসেম্বরেরটা জানুয়ারিতে, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, আর ফেব্রুয়ারিটা মার্চে। মার্চেরটা পরের বছর এপ্রিল, সেটা পরের বছর চলে যাচ্ছে, এই বছরে পাচ্ছিস? মার্চের টাকাটা কিন্তু এই বছর আর পাচ্ছিস না। তার মানে তুই পেলি করা টাকা? 1, 2, 3, 11 মাস। তোর মনে কোশ্চেন হতে পারে যে স্যার আমি তো 11 মাসের টাকা পেলাম, তাহলে আমি গভর্নমেন্টকে কেন 12 মাসের ট্যাক্স দেবো? এই কোশ্চেন করার কোনো যুক্তি নেই। গভর্নমেন্ট থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমার যদি স্যালারি যদি 12 মাসের ডিউ হয়, তোমার স্যালারি যত মাসের ডিউ হবে তত মাসের ট্যাক্স দিতে হবে, ঠিক আছে না? তুমি 11 মাসের টাকা পাও, ঠিক আছে তো? যে মার্চ মাসের স্যালারিটা এই বছর পাস, পরের বছর পেয়ে যাবি। তো পরের বছর যে টাকাটা পাবি তার উপর আর ট্যাক্স দিতে হবে না। কেন? ওই মার্চ মাসের ট্যাক্স আগে নিয়ে নিয়েছে। গল্পটা বুঝতে পারলি? এটা পরিষ্কার হবে, এটা কোনো লজিক নেই, এটা গভর্নমেন্ট থেকে নিয়ম চালু করেছে, ঠিক আছে? এটা নিয়ম করেছে। তো বুঝতে পারছি যে এই সমস্ত নিয়ম কারা চালু করে? সমস্ত আমাদের যে সব ফাইন্যান্স মিনিস্টার আছে তারা এই সমস্ত নিয়মকানুনগুলো দেখে, ঠিক আছে? প্রতি বছরই তো নিয়ম চেঞ্জ হয়। তো ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এখানে এটাই বলেছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার অর আ ফর্মার এমপ্লয়ার টু অ্যান এসএসসি ইন দ্য প্রিভিয়াস ইয়ার হুইদার পেড
ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার অর নট, প্রিভিয়াস ইয়ারে টাকাটা পেমেন্ট করুক বা না করুক, যত টাকা ডিউ হবে তত টাকার উপরই স্যালারি হয়। বোঝা গেল লাইনটা, পয়েন্টটা মানে বোঝা গেল তো? ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্ট বলে দিচ্ছি। দেখ চার্জিং সেকশনের 1 নম্বরটা বললাম, 2 নম্বরটা কি বলেছে কিছুক্ষণ আগে, কি বললাম, ইনকাম ট্যাক্সের কোনো ঠিক নেই। একবার বলছে, আগের বার কি বললো ডিউ বেসিসে ট্যাক্স চার্জ করবে, মানে ইনকাম ট্যাক্স পরিষ্কারভাবে দেখে এই বছর যার হাতে মানে টাকা যদি বেশি চলে আসে, মানে স্যালারি যদি পেয়ে যায়, তাহলে তুমি ট্যাক্স চার্জ করে দাও। দেখ ব্যাপারটা এটা পড়ে নিই, তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। এখানে কি বলেছে দেখ ভালো করে শোন, আগেরটা কি বললাম, ডিউ বেসিসের কথা বললাম। এখানে কি বলেছে, ধর আমি যেই কোম্পানি চাকরি করি সেই কোম্পানি যে বস মানে মালিকের সঙ্গে ধর আমার খুব ভালো পরিচয়, আমি বলেছি তো এই মাসে এই বছরের স্যালারি তো আমি পেয়েই গেছি ঠিকঠাক টাইম মতন, যেটা নর্মাল হয়, কিন্তু আমার খুব অসুবিধা চলছে এখন, ঠিক আছে, কোনো প্রবলেম চলছে, আমি বসকে বললাম যে নেক্সট ইয়ারের কিছু স্যালারি যদি আমাকে অ্যাডভান্স দেওয়া যায় খুব ভালো হয়। জেনারেল তো কখনো অ্যাডভান্স দেয় না, কিন্তু মালিকের যদি খুব কাছের লোক হয় তাহলে দেয়। গল্পটা বোঝা গেল কি বললাম? তাই না, অনেকে কোম্পানি চাকরি করতে গেলে একটু সমস্যা হতেই পারে অনেকে, তো ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হতে পারে, এই জন্য বলতে পারে যে, বা ধর ছেলে বাইরে কোনো পড়াশোনা করবে বা ফ্যামিলিতে কারোর কোনো শরীর খারাপ হয়েছে, কিছু টাকা দরকার হয়, তো কোম্পানি থেকে কেউ অ্যাডভান্স টাকা নেয়। আমার কথাটা বুঝতে পারছিস? অ্যাডভান্স নেই, হ্যাঁ, কারা পায়? যারা কোম্পানির সঙ্গে যদি খুব ভালো পরিচয় থাকে তাহলেই দেয়, নাহলে অ্যাডভান্স স্যালারি খুব একটা দেয় না। ঠিক আছে তো? তো দেখ এখানে কি লিখেছি, এটা হচ্ছে পরের বছর, ভালো করে শোন, এটা হচ্ছে এই বছর মানে প্রিভিয়াস ইয়ার, 31 মাস শেষ হচ্ছে, মানে 31 মার্চ মাস শেষ হচ্ছে। ঠিক আছে তো? পরের বছর, পরের প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, কোনো স্যালারি পরের প্রিভিয়াস ইয়ারে যেই মানে পরের বছর যেই টাকাটা পাওয়ার কথা, মালিকের সঙ্গে ভালো পরিচয় থাকার জন্য মালিকের কাছে মানে এমপ্লয়ি চেলো, বললো কিছু পরের বছর কিছু অ্যাডভান্স টাকা যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হতো। তার মানে নেক্সট ইয়ারের টাকা কোন বছর পেলাম? এই বছরেই পেয়ে গেলাম। আমরা আগের নিয়মটা কি বললাম, যেই বছর ডিউ হবে সেই বছরই ট্যাক্স চার্জ করবে, এটাই তো বলেছিলাম। তার মানে এই কাজটা মানে আমি পরের বছরের টাকা এই বছর পেয়েছি, তাহলে কাজটা করেছি কোন বছর? পরের বছর। তাহলে ডিউ হওয়ার কথা কোন বছর? পরের বছর না এই বছর? পরের বছর ডিউ হওয়ার কথা, তাহলে ট্যাক্স তো পরের বছর চার্জ করা উচিত। কিন্তু গভর্নমেন্ট এখান থেকে একটু আলাদা হয়ে গেছে। গভর্নমেন্ট এখানে বলেছে, গভর্নমেন্ট বলেছে যে আমি তো আগের বার বললাম যেই বছর ডিউ হবে সেই বছরই ট্যাক্স চার্জ করা হবে, কিন্তু গভর্নমেন্ট বলেছে কোনো এমপ্লয়ি যদি এমপ্লয়ারের থেকে অ্যাডভান্স স্যালারি পেয়ে যায়, যেই বছর ও রিসিভ করলো সেই বছরই ট্যাক্স চার্জ করতে হবে। গল্পটা বোঝা গেল? তখন বলবি তাহলে যেই বছর ডিউ হবে সেই বছর ট্যাক্স চার্জ করবো না, কেন ট্যাক্স চার্জ করবে? ওই টাকাটা তো এই বছরই ট্যাক্স চার্জ করে দিচ্ছি। গল্পটা বুঝতে পেরেছিস তো? মানে গভর্নমেন্ট এমন জিনিস না একটা ইনকাম দুবার ট্যাক্স করবে, সেটা করবে না, একবারই ট্যাক্স চার্জ করবে। ধর সাপোজ ধর আমার মাইনা ধর 10,000 টাকা করে প্রতি মাসে, তো বছরে কত 1,20,000 টাকা সাপোজ ধর স্যালারি পাচ্ছে, ঠিক আছে। এবার পরের বছর ধর 20,000 টাকা অ্যাডভান্স মালিককে চেয়েছি, মালিক 20,000 টাকা দিয়ে দেন, তাহলে এই বছর আমি কত টাকা রিসিভ করলাম? 1,20,000 প্লাস 20 1,40,000, তো গভর্নমেন্ট আমার থেকে 1,40,000 উপরেই ট্যাক্স চার্জ করবে, এটা বলেছে। গল্পটা বুঝতে পারলি তো? এই জন্য লাস্টে আমি লিখেছি, আচ্ছা এখানে পড়ে না কি বলেছে, এনি স্যালারি পেড ইন দ্য প্রিভিয়াস ইয়ার, এনি স্যালারি পেড ইন দ্য প্রিভিয়াস ইয়ার ফ্রম এমপ্লয়ার অর আ ফর্মার এমপ্লয়ার নট ডিউ ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার। এই ইয়ার তো ডিউ হয়নি, এই ইয়ারে ডিউ হয়নি, কিন্তু রিসিভ যদি এই ইয়ারে হয় তাহলে এই ইয়ারে ট্যাক্স চার্জ হবে। এখানে দেখ লাস্টে কি বলেছে, স্যালারি ইজ ট্যাক্সেবল, স্যালারিটা ট্যাক্সেবল হবে ডিউ বেসিস অর রিসিভ বেসিস। ভালো করে শোন, আগেরটা ডিউ বেসিস ছিল আর এখানে কি পয়েন্ট হলো, রিসিভ করলাম রিসিভ বেসিস, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে। ডিউ যদি আগে হয় তাহলে ডিউ বেসিসে, রিসিভ যদি আগে হয় রিসিভ বেসিসে। রিসিভ আগে মানে অ্যাডভান্স, ঠিক আছে, আর ডিউ আগে মানে অ্যাডভান্স নেই। গল্পটা বুঝতে পারলি? কিছুই নেই, একদম গভর্নমেন্ট একদম পরিষ্কার কথা বলেছে। গভর্নমেন্ট একদম সোজা সাপটা হিসাব বলেছে, তুমি যদি মালিকের থেকে যদি তুমি অ্যাডভান্স টাকা নাও, কোন বছর অ্যাডভান্স নিয়েছো, প্রিভিয়াসে যদি অ্যাডভান্স হয় তাহলে তার উপর ট্যাক্স হবে, আর যদি ডিউ বেসিস হয় তাহলে ডিউ বেসিস হবে। দুটোর মধ্যে যেটা আগে হবে, আগেরটা বোঝা গেল ডিউ বেসিস কনসেপ্টটা, আর এখানটায় রিসিভ বেসিসের কনসেপ্টটা বোঝা গেল, যেটা আগে ঘটবে সেটা। গল্পটা বুঝতে পারলি? এটা আর একটা লাস্ট পয়েন্ট, এরিয়ার অফ স্যালারি। যেমন বলবি তোরা জানিস এরিয়ার স্যালারি মানে কি? এরিয়ার স্যালারি মানে বাকি স্যালারি, বাকি স্যালারি। ভালো করে শুনবি, এরিয়ার স্যালারি মানেটা কি জানিস? অনেক কোম্পানিতে অনেক এমপ্লয়ার চাকরি করে, কখনো কখনো কোম্পানি বন্ধ হয়ে যায়। জানিস কেন বন্ধ হয়? স্ট্রাইক হয়। কেন বন্ধ হয়? ওরা এমপ্লয়িরা অনেক ডিমান্ড করে, শুনছিস তো, বলে স্যালারি বাড়াও, স্যালারি বাড়াও, ডিএ দিচ্ছ না কেন, ডিএ বাড়াও, বোনাস নেই কেন, এগুলো বাড়াও, এগুলো বাড়াতে বলে। তো ওরা তো বাড়ায় না, অনেক সময় তো মালিক বাড়ায় না, তখন কর্মচারীরা কী করে, কারখানা লক আউট করে দেয়। ওরা বলে আমরা কাজ করবো না, ঠিক আছে তো। তার মানে এখানে কী বলে, এটাকে তুই বলতে পারিস একটা ওই পুরোনো ঝামেলা, কি বলতে পারিস, একটা ঝগড়া, পুরোনো ঝগড়া। ধর আগে ধর মালিক বলেছিল স্যালারিটা বাড়ানোর কথা, স্যালারি বাড়ায়নি,
কিন্তু এই বছর ধর এখন যে প্রিভিয়াস ইয়ার চলছে এই বছর পুরোনো স্যালারিটা দিয়ে দিচ্ছে। এই যেমন দেখ এই যেমন ভোট হচ্ছে, ডিক্লিয়ার করলো, এই কিছুদিন আগে ভোট হচ্ছে, আমাদের স্টেট গভর্নমেন্ট ডিক্লিয়ার করলো 3% ডিএ দিবে। মানে ডিএ দেবে মানে কি, ডিএ বাড়াচ্ছে না, আগে যে ডিএ গুলো পাওনা ছিল সেই পাওনা টাকা 3% দিচ্ছে। মানে বুঝলি, তাহলে পুরোনো ঝামেলা ছিল সেই ঝামেলাটা এখন মেটাচ্ছে। তার মানে কি, ভালো করে শোন, যেই বছর এই টাকাটা পাওয়া যাবে সেই বছরই ট্যাক্স চার্জ করবে, এটা বলেছে। মানে পুরোনো কোনো ঝামেলার টাকা যেই বছর পাওয়া যাবে সেই বছর ট্যাক্স চার্জ হবে। গল্পটা বোঝা গেল? এরিয়া স্যালারির নিয়মটা কি? তাই লিখেছে এরিয়ার অফ স্যালারি অলওয়েজ ট্যাক্সেবল অন রিসিভ বেসিস। তুমি যেই বছর রিসিভ করবে সেই বছরই ট্যাক্স চার্জ হবে। তাহলে জিনিসটা কি বুঝলি? প্রথমটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারে যতগুলো স্যালারি ডিউ হবে সেই বেসিসে ট্যাক্স চার্জ হবে একটা, আর একটা বললো যদি কোনো এমপ্লয়ি যদি অ্যাডভান্স স্যালারি পেয়ে যায় রিসিভ বেসিসে ট্যাক্স চার্জ হবে। দুটোকে মার্চ করলে কি দাঁড়ালো? ডিউ অর রিসিভ হুইচ এভার ইজ আর্লিয়ার, সেটা ট্যাক্স চার্জ হবে। এটা হলো। আর লাস্ট বললাম এরিয়ার অফ স্যালারি ট্যাক্সেবল হবে অন রিসিভ বেসিসে। জিনিসটা মোটামুটি বোঝা গেল তো? এবার তোদের একটা শেখাচ্ছি, মোটামুটি বোঝা গেল? একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, তুই বই খুলবি, বইয়ের ফার্স্ট পেজে এটা লেখা আছে আন্ডার সেকশন 15-এ। ঠিক আছে, অনেক সময় পরীক্ষা শর্ট কোশ্চেন দেয় যে সেকশন 15-এ কি লেখা আছে, তো বই পড়ে নিবি, বই তো লেখা আছে, লেখাগুলো দেখবি তোর বেঙ্গলিতে লেখা আছে। আমি জিনিসটা বোঝালাম, তো ইংলিশটা না পড়লেও হবে, উদাহরণটা বুঝতে পারবি, যে উদাহরণটা মাথায় রাখলেই হয়ে যাবে, লিখতে পারবি। ট্যাক্স কখনোই যে তোর হুবহু লিখতে পারেন কথা নেই, পয়েন্টটা যেন ঠিক থাকে, মানে তুই বোঝাতেই যেন পারিস, যাকে যে দেখবে খাতাটা সেই জন্য বুঝতে পারে। ঠিক আছে তো? এবার দেখ, এবার যেটা শেখাবো সেটা হচ্ছে গ্রেড। লেখ হেডিং দে স্যালারি আন্ডার গ্রেড সিস্টেম। পরের টপিক স্যালারি আন্ডার গ্রেড সিস্টেম। লিখছি, আগে লিখে নিতে বোঝাচ্ছি। 12,000, তারপর 300, 13,800, 400, 17,800। এক লাইন লিখেছি, এমন কিচ্ছু লিখিনি কথাটা। যে একটা এমপ্লয়ি যখন কোম্পানিতে কাজে ঢোকে, শুনছিস তো, একজন যখন কাজে ঢোকে, ধর এখানে দেখ কি লেখা আছে, দেখ ফর স্যালারি আন্ডার গ্রেড সিস্টেম। সরি, লিখেছিস? লিখে নে। লেখা আছে কি বললাম? স্যালারি আন্ডার গ্রেড সিস্টেম। একটা এমপ্লয়ি যখন কোনো একটা কোম্পানি চাকরি করে, তার সাপোজ 2010 সালে চাকরি ঢুকলো, তার মাইনা 10,000 টাকা ফিক্সড হয়েছে। তো যখন 2020 সাল কাজ করবে বা 2025 সালে যাবে, ওই 10,000 টাকায় কি স্যালারি থাকবে? আরে কেউ যখন একটা কাজের চাকরিতে ঢোকে, প্রথমে যে স্যালারিটা থাকে সেটা কি সারা জীবন কি ওই স্যালারিতেই চাকরি করবে? কোনোদিন হয় না। ইনক্রিমেন্ট বলে কিছু একটা ব্যাপার হয়। তো কেউ 10,000 টাকায় চাকরিতে ঢুকেছে এবং কোম্পানিতে, একটা ভালো কোম্পানিতে গেলে প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হয়। কি বললাম? প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হয়। কোন দিন ইনক্রিমেন্ট হয় জানিস? আমি যদি চাকরিতে যেই দিন ঢুকবো, পরের বছর ঠিক সেই দিনেই ইনক্রিমেন্ট হবে। বোঝা গেল কি বললাম? আজকে ধর আমি জানুয়ারি মাসের 1 তারিখে ঢুকলাম কোনো কোম্পানিতে, ঠিক পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে? এই যে গ্রেড সিস্টেম মানে ইনক্রিমেন্টের সিস্টেমটা। কেউ যখন চাকরিতে ঢোকে তাদের একটা স্কেল দিয়ে দেয়, এটাকে স্কেল বলে, বেসিক স্কেল। কি স্কেল? তুমি যখন চাকরি ঢুকবে, তোমার স্যালারি ছিল 12,000 টাকা, প্রতি বছর 300 টাকা করে বাড়বে। কত করে বাড়বে প্রতি বছর? 300 টাকা করে বাড়বে। 13,800, 13,800 মানে আমি বলছি শোন, যখন চাকরিতে ঢুকলো তখন 12,000 টাকা পেতো, 300 টাকা বাড়লো, পরের বছর কত পেলো? 12,300, তারপরের বছর 12,600, তারপরের বছর 12,900। বুঝতে পারছিস কি বলছি? 13,200, 13,500, 13,800। কি বুঝতে পারলি কিছু? আমি একটা চাকরিতে ঢুকেছি, 12,000 টাকা প্রথমে স্যালারি পেতাম, প্রতি বছর 300 টাকা করে বাড়ছে। তারপরের বছর 300, 600 হলো, তারপরে 900, তারপর 13,200, 13,500, 13,800। মানে যতক্ষণ না পর্যন্ত 13,800 হবে ততক্ষণ 300 টাকা করে বাড়বে। তারপরে কত করে বাড়বে? 400 করে বাড়বে। ঠিক আছে, 400 করে বাড়বে, মানে 13,800 সঙ্গে 400 যোগ করে কত হচ্ছে? 14,200। তারপর 400 বেড়ে কত হয়? 14,600। মানে এই করে 17,800 অবধি যাবে। এটা হচ্ছে স্কেল, বুঝতে পারলি? এটা হচ্ছে স্কেল। কেউ যখন চাকরি ঢোকে না, এরকম স্কেল হয়, অনেক সময় স্কেল দেয়, কীরকম স্কেল। ঠিক আছে, যখন সার্ভিস লেটার পায় তখন এরকম স্কেল থাকে। জিনিসটা বুঝতে পারলি? গ্রেড সিস্টেম জিনিসটা কি? এবার আমি একটা অঙ্ক করাচ্ছি গ্রেড সিস্টেমে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোদের বইতেও অঙ্ক আছে, বইয়ের অঙ্ক করাচ্ছি না, আমি একটা অঙ্ক দিচ্ছি। জিনিসটা বুঝতে পারলি? এটা টুকতে হবে না, এমনি জিনিসটা মতন মাথায় ঢুকলো তো? এটাকে বলে ইনক্রিমেন্ট, 300 টাকা ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্টটা হয় পার অ্যানাম বেসিসে। ঠিক আছে তো? আর এটা ছিল বেসিক স্যালারি, মানে ইনিশিয়াল স্যালারি বলতে পারিস, ইনিশিয়াল।
ইনিশিয়াল স্যালারি। ঠিক আছে, তো এই হলো ব্যাপারটা। হয়ে গেলে বলিস, মুছবো একটু। দেখ কি বলেছে, কোশ্চেনটা পড়ছি, এটা একটা স্কেল দিয়েছে, স্কেল, একটা স্কেল দিয়েছে। ঠিক আছে, বেসিক স্কেল, যে মানে কি বলছে, বেসিক পে স্কেল বলতে পারি এটাকে আমরা। মিস্টার এ জয়েন করেছে এবিসি লিমিটেড। আচ্ছা, এবিসি লিমিটেড নাম শুনে বুঝতে পারছি এটা কি গভর্নমেন্ট কোম্পানি না নন গভর্নমেন্ট কোম্পানি? নন গভর্নমেন্ট, লিমিটেড বলে দিয়েছে, নন গভর্নমেন্ট। তো এবিসি কোম্পানি যখন স্যালারি করবি না, দেখে নিবি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, অবশ্যই দেখে নিবি। এবিসি লিমিটেড নন গভর্নমেন্ট। ও যখন চাকরি ঢুকছে, কবে ঢুকেছে? 1/4/16 চাকরিতে ঢুকেছে। ও যখন চাকরিতে ঢুকেছে তো তখন ওর স্যালারি ছিল কত? 30,000 পার মান্থ। প্রতি বছর 2,000 টাকা করে কি হচ্ছে? ইনক্রিমেন্ট হচ্ছে। যতদিন না পর্যন্ত 36 হবে 2,000 টাকা করে ইনক্রিমেন্ট হবে। তারপর আবার 3,000 টাকা করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, ইনক্রিমেন্ট হতে হতে 48-এ যাবে। তারপর 5,000 করে ইনক্রিমেন্ট হবে। তারপর কততে যাবে? 58-এ। এরকমই ইনক্রিমেন্ট হয়। বুঝতে পারলি ব্যাপারটা, সিস্টেমটা, ইনক্রিমেন্টের স্কেলটা? না, এরকম হবে না, এক একটা কোম্পানির ওপর, কাজের ওপর ডিপেন্ড করে। সেটা কোম্পানির পলিসি থাকে কে কী লেভেলে ইনক্রিমেন্ট, কিন্তু ইনক্রিমেন্ট হয়। কিন্তু কেউ যখন কাজে ঢুকে 2010 সালে কেউ 10,000 টাকা কাজ ঢুকে 2020-তে নিশ্চয়ই 10-এ কাজ করবে না। তো জিনিসগুলো বুঝতে হবে আমাদের। ঠিক আছে, তো দেখ এই হচ্ছে ইনক্রিমেন্ট। জাস্ট যারা সরকারি চাকরি করে তারাও ইনক্রিমেন্ট হয়, তাদের অন্যরকমভাবে সরকার যেমনভাবে ঘোষণা করে সেরকম ইনক্রিমেন্ট হয়। সে কোন কর্মচারী থাকে না, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন ধরনের রকম বাড়ায়। এই যেমন বললে এত নম্বর কমিশন বসাচ্ছে, পে কমিশন, তো এরকম ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, তো আস্তে আস্তে যত দিন যাবে সব জানতে পারবি, বাট তোদের অঙ্কের বিষয় না। আচ্ছা দেখ, এবার কি করব, অ্যাকচুয়ালি আমাদের এক্সামে যখন অঙ্ক দেবে না, একটা গোটা যে অঙ্ক দেবে না, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, তোকে বলে দেবে কি বের করতে? ইনকাম ফ্রম স্যালারি বের করতে। কি বের করতে বলবে? ইনকাম ফ্রম স্যালারি বের করতে। কীভাবে করবো, মানে বেসিক যে নিয়মটা, স্যালারি বের করার নিয়ম, আমরা কি বললাম, স্যালারি কত নম্বর ধারায় উল্লেখ আছে? 15, 16, 17, মানে 15 থেকে 17 নম্বর ধারায় স্যালারি উল্লেখ আছে। ঠিক আছে, তো তার মানে সেকশন 17 থেকে যদি সেকশন 16 বাদ দিয়ে দিই তাহলেই ইনকাম ফ্রম স্যালারি বেরোবে। তাহলে কি বললাম, ইনকাম ফ্রম স্যালারি বের করার নিয়মটা কি? সেকশন 17 থেকে, সেকশন কত বাদ দেবো? 17 থেকে 16 বাদ দেবো। 17 থেকে 16 বাদ দেবো। আচ্ছা, আমি কত বললাম, স্যালারি কত নম্বর ধারায় উল্লেখ আছে? 15 থেকে 17, ওটা 14 থেকে 17 হবে, একটু ভুল বললাম, 14 থেকে 17। আমি আগের দিন লিখেছিলাম 14 থেকে 17ই লিখেছিলাম। স্যালারির ধারাটায় 14 নম্বর থেকে, ইনকাম ট্যাক্স অ্যাক্টে আন্ডার সেকশন 14 থেকে আন্ডার সেকশন 17-এ উল্লেখ আছে। ঠিক আছে, তো কি বললাম, স্যালারি বের করার নিয়ম হচ্ছে সেকশন 17 থেকে সেকশন 16 যদি বাদ দিই তাহলে ইনকাম ফ্রম স্যালারি বেরিয়ে যাবে। সেকশন 17-এ কি বলা আছে? স্যালারি বলা আছে। এখন তোরা বলবি স্যালারি বলতে কি বোঝায়? স্যালারি বলতে স্যালারি নামটা শুধু স্যালারি, কিন্তু স্যালারির মধ্যে অনেক জিনিস থাকে। এখন যদি সব করার নাম বলে দিই হয়তো বুঝতে পারবি না, যখন অঙ্ক করবো করতে করতে সব জিনিসটা জানতে হবে। যেমন ধর, সাপোজ আমি একটা কথা বললাম, ডিয়ারনেস অ্যালাউন্সেস। ঠিক আছে, নতুন নাম, স্যালারির একটা পার্ট। যে কোনো ধরনের অ্যালাউন্স পাই, স্যালারির পার্ট। বোনাস নাম তো শুনেছিস, বোনাস, কমিশন, এগুলো সব স্যালারির পার্ট। মানে স্যালারি বলতে শুধু স্যালারি না, স্যালারির মধ্যে অনেক পার্ট থাকে, অনেক জিনিস থাকে, মানে অনেক জিনিস থাকে, সব কটাকে মিলিয়েই স্যালারি বলে। ঠিক আছে, যাই হোক, আমি আস্তে আস্তে সব বুঝতে পারি কোনগুলো স্যালারির মধ্যে কী কী জিনিস আসে, আমি সব বলে দেবো। তো লিখেছি সেকশন 17-এর মধ্যে স্যালারি, ঠিক আছে, আর সেকশন 16-এর মধ্যে ডিডাকশান। তো কি হয়, এমপ্লয়ি, এখানে কি লেখা আছে, সরি এমপ্লয়ার, মালিক কর্মচারীকে স্যালারি দেয়, মানে এমপ্লয়ারকে যেই জিনিসটা দেয় তাকে বলে স্যালারি। মানে মালিক কর্মচারীকে যেই জিনিসটা দেয় তাকে বলে স্যালারি। সেই জিনিসটা সে ক্যাশ টাকার মাধ্যমেও দিতে পারে, আবার কাইন্ডস মানে গুডসের মাধ্যমেও দিতে পারে। এই কারণে জন্য বলছি, ধর আজকে ধর কোনো একটা কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি চাকরি করতে ঢুকলো, যেমন আগে যে অঙ্কটা করার না, বেসিক পে স্কেল করলাম না, যেটা স্কেল থাকে, বেসিক স্কেল থাকে, ওটাকে বলে বেসিক স্যালারি। শুধু ওটাই দেয় না, কাজ করতে গেলে অনেক কিছু পাওয়া যায়। যারা চাকরি করতে যায় না, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, অনেক জিনিস পায়, শুধু ওইটা পায় না, সব কটাকে মিলিয়ে স্যালারি বলে। আমার কথাটা বুঝতে পারলি? কি বললাম, স্যালারি ধর আজকে ধর আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করতে ঢুকেছি, আমাকে বললো বেসিক টাকা দেবে, বেসিক স্কেল দেবে 10,000 টাকা, বেসিক স্যালারি দেবে 10,000 টাকা, কিন্তু আমার স্যালারি পাচ্ছি তো 30,000 টাকা। বোঝার চেষ্টা করো, বেশি অ্যামাউন্টটা বেশি বলে দিলাম। ধর 10,000 টাকা, ধর আমার ধর স্যালারি পাচ্ছি, ধর হাতে ধর পাচ্ছি 18,000 টাকা, 18,000 পাচ্ছি, কিন্তু বেসিক দিচ্ছে 10,000 টাকা, আরও 8,000 টাকা এক্সট্রা জিনিস আছে, সব মিলিয়ে সব কটাকে বলে স্যালারি। ঠিক আছে, স্যালারির মধ্যে আমি কমিশন পেতে পারি, বোনাস পেতে পারি, বিভিন্ন ধরনের অ্যালাউন্স পেতে পারি, প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকে, বিভিন্ন জিনিস পাই, সব কটাকে মিলিয়ে স্যালারি পাই। যখন আস্তে আস্তে অঙ্ক করবি সব জানতে পারি স্যালারির মধ্যে কী কী জিনিস থাকে। আমি নামগুলো বললে তোদের বুঝতে অসুবিধা হবে। এখন যেমন এখন যদি আমি বলি, ধর একটা গ্র্যাচুইটির কথা বলি, সে আবার কি?
লিভ স্যালারি বলছি, সে আবার কি বুঝতে পারবি না, নামগুলো শুনে কিছু বুঝতে পারবি, কিন্তু নতুন নতুন নাম থাকবে। এখন যদি বলি এডুকেশন অ্যালাউন্স, বুঝতে পারি জিনিসটা কি। এখন যদি বলি মেডিকেল অ্যালাউন্স, কারণ সব নতুন জিনিস, সব আস্তে আস্তে যখন করবো তখন বুঝতে পারি জিনিসগুলো কি, ঠিক আছে। তো যাই হোক, এমপ্লয়ার এমপ্লয়িকে যেই টাকাটা পেমেন্ট করে তাকে স্যালারি বলে। সেই টাকাটা ক্যাশেও হতে পারে, আবার কাইন্ডস মানে গুডসের মাধ্যমেও হতে পারে, ঠিক আছে। তো স্যালারি কিছু জিনিস ট্যাক্সেবল হয়, ট্যাক্স মানে ওই যেই টাকাটা দেবে সেটার উপর ট্যাক্স চার্জ করা হয়। আবার কিছু জিনিস এক্সেমটেড থাকে, যেটা আন্ডার সেকশন 10 উল্লেখ করা আছে, ঠিক আছে। মালিক কর্মচারীকে যেই জিনিসগুলো দেয়, সে ক্যাশ দিক বা কাইন্ডস দিক, কিছু জিনিসের উপর ট্যাক্স হয়, কিছু জিনিসের উপর ট্যাক্স হয় না, ঠিক আছে। এবার স্যালারির মধ্যে যেটা বললাম না, স্যালারির মধ্যে কী কী জিনিস থাকে বললাম, স্যালারির মধ্যে অনেক আইটেম থাকে। বেসিক্যালি এই 4টে জিনিস থাকে স্যালারির মধ্যে, এই 4টে জিনিস, এর বাইরে কিছু হয় না। কিন্তু 4টের আবার অনেকগুলো ভাগ থাকে। 4টের মধ্যে প্রথম পয়েন্টটা কি বললাম, বেসিক টার্ম। এর মধ্যে বেসিক টার্ম আছে কিছু। বেসিক টার্ম কি? বেসিক টার্মের মধ্যে প্রথমেই স্যালারি, বেসিক টার্মের মধ্যে প্রথমেই স্যালারি বলছে। স্যালারি বলতে কোন স্যালারিকে? বেসিক স্যালারি বলছে। যেমন আগে যে আমি একটা অঙ্ক করালাম, গ্রেড স্কেলের অঙ্ক করালাম না, যে স্যালারিটা ক্যালকুলেট করলাম, ওটাকে বলে বেসিক স্যালারি, ঠিক আছে। এই যে লেখা আছে বেসিক স্যালারি, পুরোপুরি এটা ফুললি ট্যাক্সেবল, এর ওপর কোনো ছাড় পাওয়া যায় না। বেসিক স্যালারি, তুমি যত টাকায় স্যালারি পাবে বেসিক, পুরোটাই ট্যাক্সেবল। সে তুমি সরকারি কর্মচারী হোক বা বেসরকারি, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, পুরোটার উপরেই ট্যাক্স চার্জ করা হবে। সাপোজ ধর একজন এমপ্লয়ি 30,000 টাকা করে প্রতি মাসে স্যালারি পায়, 12 মাসে কত? 3,60,000। 3,60,000 ট্যাক্স দিতে হবে না, 3,60,000-এর ওপর ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের ক্যালকুলেশন যখন করবো তখন 3,60,000টাকে নেওয়া হবে। মানে অনেকে ভাবে বেসিক স্যালারি 3,60,000, 3,60,000 ট্যাক্স, 3,60,000 ট্যাক্স দিতে হবে, 3,60,000-এর ওপর ট্যাক্সের ক্যালকুলেশন হবে। জিনিসটা বোঝা যাচ্ছে? ট্যাক্সের ক্যালকুলেশন হবে, মাথায় রাখবি কথাটা। তারপর অ্যানুইটি। অ্যানুইটি কি? অ্যানুয়ালি যেই টাকাটা এমপ্লয়ীদের পেমেন্ট করা হয়, অ্যানুইটি। যেমন তোকে আমি বলছি গ্র্যাচুইটি, তোরা হয়তো জানিস না, বা গ্র্যাচুইটি তোদের 11-এর সিলেবাসে নেই, গ্র্যাজুয়েশনে উঠে শিখবি গ্র্যাচুইটি। দেখবি অনেকে চাকরি যারা করে রিটায়ারমেন্টের পর, যারা রিটায়ার করে, সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, দেখবি অনেক টাকা নিয়ে আসে বাড়িতে। রিটায়ারমেন্ট হলে দেখবি সব, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে যাও 30 লাখ 40 লাখ টাকা নিয়ে আসে, স্টেট গভর্নমেন্ট হলে সে 12 লাখ 20 লাখ টাকা নিয়ে আসে, এরকম টাকা নিয়ে আসে। রিটায়ারমেন্ট হলে দেখবি অনেকে টাকা পায়, তাকে গ্র্যাচুইটি বলে। এই টাকাটা একবারই পাওয়া যায়, কি বললাম বুঝলি? একবারই পাওয়া যায়, এটাকে গ্র্যাচুইটি বলে। তো এর আমি জাস্ট ছোটো করে বললাম, যখন একটু বড় হবি, মানে বিকমে গিয়ে পড়াশোনা করবি, তখন আরও ডিটেলসে আমি গ্র্যাচুইটি কি, ঠিক আছে। তো যাই হোক, বুঝতে পারলি তো অ্যানুইটি জিনিসটা কি? যেটা বছরে একবারই পেমেন্ট করা হয়, এটাকে অ্যানুইটি বলে। এটা ফুললি ট্যাক্সেবল। কি বললাম? এটা অ্যানুইটি হচ্ছে ফুললি ট্যাক্সেবল। তো এরকম অনেক কিছু থাকে। অ্যানুয়ালি যেই পেমেন্টটা অ্যানুয়ালি তোকে করবে সেটাকে অ্যানুইটি বলে। তাহলে বেসিক টার্মের মধ্যে আর কিছু আসে না, আরও বেসিক্যালি বেসিক টার্মের মধ্যে তুই একটা আইটেমই পাবি, বেসিক স্যালারি প্রতিটা অঙ্কে পাবি। আর কি পেতে পারিস? বোনাস পেতে পারিস, কমিশন পেতে পারিস, এইগুলো কিন্তু সবই ফুললি ট্যাক্সেবল। তাহলে বেসিক টার্মের মধ্যে কী কী বললাম? অ্যানুইটি বললাম, বেসিক স্যালারি বললাম, কমিশন বললাম, বোনাস বললাম। বেসিক্যালি এই 4টে আইটেম থাকে, আরও থাকলে অঙ্ক করতে করতে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছে? অ্যালাউন্সেস। আমি এক্ষুনি আলোচনা করবো অ্যালাউন্স নিয়ে। অ্যালাউন্স মানে জানিস তো? অ্যালাউন্স মানে কি বলবো, অ্যাকচুয়ালি ভাতা। যারা চাকরি করে, বাড়িতে যদি কেউ চাকরি করে, তাদের জিজ্ঞাসা করবি, বা তাদের একটা স্যালারি স্কেল হয়, দেখবি একটা পে স্লিপ হয়, পে স্লিপে অনেক লেখা থাকে কি কি জিনিস পায়। বেসিক পায় না, তার পাশাপাশি অনেক জিনিস পায়, সেইগুলোকে লেখা থাকবে এই অ্যালাউন্স। আমি কয়েকটা অ্যালাউন্সের নাম বলি। ডিয়ারনেস অ্যালাউন্সেস থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, ম্যারেজ অ্যালাউন্স থাকে, ডেলি অ্যালাউন্সেস থাকে, কনভেন্স অ্যালাউন্স থাকে, সমস্ত অ্যালাউন্স। কিচ্ছু করে নেই বলি, কী নাম বলছো, সব মাথার উপর দেবে, কিচ্ছু না। একটা জিনিস যখন করবি বলবি আচ্ছা এই জিনিস এত সোজা, বলে দেবো। অ্যালাউন্স খুবই সোজা জিনিস, ঠিক আছে। অ্যালাউন্স খুবই সোজা জিনিস, আমি বলে দেবো, ঠিক আছে। তো যাই হোক, পারকুইজিটস। পারকুইজিটস মানে কি? এটাও আমাদের শিখবো আমাদের সিলেবাসে। তোদের 11-এ মোটামুটি অল্প আছে, একটু উঁচু ক্লাসে উঠলে আরও বেশি আছে। পারকুইজিটস মানে, বাংলাটা আমি বলছি না, খুব মানে কঠিন বাংলা, তুই শোন, ইংলিশটাই ভালো করে শোন। পারকুইজিটস মানে এমপ্লয়ার মানে মালিক কর্মচারীকে কি দেয়? চাকরি করলে তাকে কি দেয়? স্যালারি দেয়, অ্যালাউন্স দেয়, ঠিক আছে। তো স্যালারি আর অ্যালাউন্স ছাড়া যদি কোনো রকমের সুযোগ সুবিধা দেয়, যদি কোনো রকমের অ্যাডভান্টেজ দেয় এমপ্লয়ার এমপ্লয়িকে, তাকে বলে পারকুইজিটস। অ্যাডভান্টেজ, কথাটা মাথায় রাখবি। কি বললাম? অ্যাডভান্টেজ। কী এরকম অ্যাডভান্টেজ? আমি তোকে একটা কথা বলছি, ধর একটা উদাহরণ বলছি। একটা এমপ্লয়ি যে চাকরি করতে, তার বাড়ি বোম্বে, সে কলকাতা শহরে চাকরি করতে এসছে, তাকে নিশ্চয়ই কলকাতা শহরে বসবাস করেই তো চাকরি করতে হবে, নাহলে এমন তো না যে ও প্রতিদিন বোম্বে থেকে আসবে, কোনোদিন কাজ করা সম্ভব নেই, ওকে কলকাতা শহরে থাকতে হবে। মালিক যদি ওকে থাকার একটা বন্দোবস্ত করে দেয়, এটা একটা সুবিধা দিল না? বুঝতে পারলি ব্যাপারটা? দেখবি অনেকে দেখবি কোম্পানি চাকরি করলে কোম্পানি থেকে বাইক দেয়, জানিস তো?
তার যদি সেরকম ডিউটি থাকে, জানিস তো কোম্পানি থেকে বাইক দেয়, অনেকে জানিস হয়তো, তো বাইক দেয় বা বাইক না দিলেও বলছে এমপ্লয়ি যদি বাইক থাকে তেলের খরচটা দেয়, বিভিন্ন কোম্পানিতে আছে, হয়তো বলি হয়তো তোদের জানা নেই কিন্তু আছে বিভিন্ন কোম্পানিতে। আচ্ছা এমনও আছে অনেক যারা বড় বড় এমপ্লয়ি হয়, খুব বড় বড় স্ট্যান্ডার্ড, খুব অনেক বড় মাপের এমপ্লয়ি হয়, তাদের কোম্পানি থেকে গাড়ি প্রোভাইড করে, কার প্রোভাইড করে। কি বললাম বুঝতে পারছিস তো? না সেটা বিভিন্ন কাজ আমি বলছি, বিভিন্ন কাজ, অনেক রকমের কাজ হতে পারে, অনেক রকমের কাজ হতে পারে। আমি শুধুমাত্র 10,000 টাকা স্যালারির কথা বলছি না, কেউ হয়তো 3 লাখ টাকা স্যালারি পায়, গাড়ি প্রোভাইড করে। আবার অনেক বড় বড় কোম্পানি আছে, কোম্পানি থেকে তোকে কাজ করার জন্য ল্যাপটপ প্রোভাইড করে। আবার অনেক কোম্পানি আছে কাজ করার জন্য তোকে কী করে, তোর যেহেতু বিভিন্ন মার্কেটিংয়ের কাজ, অনেকে মার্কেটিং কাজ করে, লোকের সঙ্গে ফোনে কথা বলতে হয়, ফোনের বিলটাও ভরে দেয়। এইগুলো তো সব সুযোগ সুবিধা দিচ্ছে। আমি আস্তে আস্তে অনেক ডিটেলস বলবো, মানে গল্প আকারে এত সুন্দর বলবো তোর টার্মগুলো মাথায় ঢুকে যাবে, গল্প আকারে বলবো। তাহলে শুধু কোম্পানিতে শুধু স্যালারি দেয় না, স্যালারি আর অ্যালাউন্স ছাড়া অনেক সুযোগ সুবিধা দেয়। এই সুযোগ সুবিধাকে বলা হয় পারকিউজিটস। তাহলে সুবিধা বুঝতে পারলি তো? অনেক সুবিধা হয়, অনেক সুবিধা। আমি তোকে কী বলবো, অনেক রকমের সুবিধা হয়, অনেক সুবিধা। টেলিফোন বিল, ধর ক্লাবে যাচ্ছে, ক্লাবের বিল পেমেন্ট করে দিচ্ছে কোম্পানি থেকে। আর একটা কথা বলি, এটা সবাই ধর বোম্বে থেকে যে এমপ্লয়ি এখানে কাজ করতে এসছে, মালিক একটা ঘর দেখে দিল থাকার জন্য, ঠিক আছে তো? এইবার এমপ্লয়িদের এখানে ধর ও বিএফএ করেনি, ওর কাজের লোক নেই, ও রান্নাবান্না করতে পারে না, ওকে এমনও হতে পারে সার্ভেন্টের ব্যবস্থা করে দিল, গ্যাসের বিল পেমেন্ট করে দিল, গ্যাস মানে যে গ্যাস হয় গ্যাসের বিল পেমেন্ট করে দিল, ইলেকট্রিসিটি বিল, অনেক কিছু সুযোগ সুবিধা দেয়। যত অঙ্ক করবি, অঙ্ক করতে করতে জানতে পারি কিছু, ও ছেলে মেয়ের পড়াশোনার খরচও মিটিয়ে দিতে পারে। সব পাবি এই চ্যাপ্টারে, সব পাবি এই চ্যাপ্টারে। সুতরাং হয়তো আমরা অনেক কিছু জানি না, হয়তো তোরা এখন অনেক কিছু জানিস না, করতে করতে জানতে পারবি নতুন নতুন জিনিস, সব জানতে পারবো, ঠিক আছে তো? সুতরাং কি বললাম বুঝতে পারলি তো পারকিউ জিনিসটা কি? সুতরাং এখন বেশি বললে বুঝবে পারকিউর মধ্যে অনেক কিছু আসে। মানে এমপ্লয়ার যদি এমপ্লয়িকে স্যালারি, ওয়েজেস আর অ্যালাউন্স আর যদি কোনো রকমের এক্সট্রা বেনিফিট দেয়, তাকেই পারকিউজ বলে। বোঝা গেল? কত নম্বর ধারায় লেখা আছে আমি পরে বলেছি, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2-তে উল্লেখ আছে। আচ্ছা আর কি বলছে, রিটায়ারমেন্ট বেনিফিট। এটা তোদের বেসিক্যালি নেই, এটা হচ্ছে যারা বিকম বা হায়ার স্টাডি করবে তাদের আছে রিটায়ারমেন্ট বেনিফিট। মানে আরে রিটায়ারমেন্টের পর তুই নিজেই বল, তোরা বলতে পারবি, সবাই বলতে পারবে রিটায়ারমেন্টের পর মানুষ কি বেনিফিট পায়। আজকে ধর আমি এক জায়গায় চাকরি করি, সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, রিটায়ার করবো, রিটায়ারমেন্টের পর তো নিশ্চয়ই আমার চলতে হবে, তো সারা জীবন তার বাকি অবসর সময় তো কাটাতে হবে, তার জন্য তো কিছু বেনিফিট দেবে কোম্পানি থেকে, সে কোম্পানি হোক বা সরকার হোক। কি হতে পারে রিটায়ারমেন্টের পর মানুষ কি বেনিফিট পায়? পেনশন পায়, একদম ঠিক কথা বলছে, পেনশন পায় রিটায়ারমেন্টের পর। আর কি পায়? গ্র্যাচুইটি পায়। দেখি বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস করে, রিটায়ারমেন্টের পর রিটায়ার যখন হয় না, তারপর কাগজপত্র জমা দিলে মোটামুটি একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায়। সরকারি এই কিছুক্ষণ আগে বললাম, সে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে সে 30 লাখের উপরে পায়। সে কত টাকা পায় এক্স্যাক্টলি বলতে পারছি না, বিভিন্ন তার কাজের উপর ডিপেন্ড করে, সে কী রকমের তার পোস্ট কী ছিল। এমনও হয় কেউ 70 লাখ 80 লাখ টাকাও পায়, ঠিক আছে তো? আবার ধর কেউ যদি স্টেট গভর্নমেন্ট হয়, সে মোটামুটি মিনিমাম 10 লাখ টাকা থেকে আরম্ভ হবে, আরও বেশি হয়, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছিস তো, গ্র্যাচুইটি মানে রিটায়ারমেন্টের পর পায়, পেনশন পায়, গ্র্যাচুইটি পায়। আর একটা পায় লিভ স্যালারি পায় অনেকে। লিভ স্যালারি, স্যার লিভ স্যালারি আবার এর বাংলাটা শুনে না, ছুটির বেতন। ধর একটা এমপ্লয়ির, মন দিয়ে শুনবি, একটা এমপ্লয়ি ধর অনেকে তো 365 দিন ধর কেউ কাজ করে না কোম্পানিতে গেলে, তো নির্দিষ্ট ছুটি থাকে, তো কিছুদিন তো ছুটি থাকে। বলি স্যার হলিডে ছুটি থাকে, ওটা ছাড়া হলিডে বা পূজা ভ্যাকেশন ছুটি ছাড়াও ধর এক্সট্রা 20-30টা ছুটি থাকে অনেকের। সেই 20-30টা ছুটিতে ধর কোম্পানি থেকে কাজ করে দিল, তার কাজের পয়সা পাবে না। ধর একটা ধর 30 দিনে ধর যে মাস হয়, ধর দেখা গেলো মোটামুটি 30 দিন তুমি 4টে বা 5টা ছুটি পাও। ওই মানে ধর 30 দিনের মধ্যে ধর 4 দিন তো ধর রোববার থাকে, বাকি 26 দিনের মধ্যে ধর সে ধর আরও ধর 6টা বা 5টা ছুটি পেলো। সাপোজ ধর 3টে ছুটি পেলো, ধর 26 দিনের মধ্যে রুলেই আছে তুমি প্রতি মাসে 3টে করে ছুটি পাবো। সাপোজ ও 3 দিন ধর কাজ করে দিল, অফিস খোলা আছে কিন্তু ওই 3 দিন ধর কাজ করে, তার জন্য তো স্যালারি হবে। এটাকে লিভ স্যালারি বলে। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের পর এগুলো ক্যালকুলেশন হয়, লিভ স্যালারির টাকা পাওয়া যায়। তুই গ্র্যাজুয়েশনে উঠে আমি তোকে শেখাবো লিভ স্যালারির টাকা কী করে ক্যালকুলেট করতে হয়, ওই টাকাও পাওয়া যায়। এটা রিটায়ারমেন্ট বেনিফিট। আরও আছে অনেকে দেখি ভিআরসি নেয়, ভিআরসির নাম শুনেছি, ভলেন্টারি রিটায়ারমেন্ট নেয়, এরকম পাওয়া যায়। আর অনেক কিছু, মানে এরকম অনেক জিনিস তুই আস্তে আস্তে জানতে পারবি, একবারে সব জানতে পারবি না। বেসিক্যালি যেটা জানার বিষয় বললাম তোকে, লিভ স্যালারির কথা বললাম, গ্র্যাচুইটি বললাম, পেনশন বললাম, এটা মোটামুটি আমরা সবাই জানি এইগুলো হয়। তাহলে এইগুলো রিটায়ারমেন্ট বেনিফিট বলে। এইগুলো যারা বিকম পড়ছে বা ধর হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিটটা দরকার আছে। তোদের বেসিক্যালি দরকার বেসিক টার্ম পুরো ভালো করে জানতে হবে, একদম ইজি অঙ্ক দেয় তোদের অ্যালাউন্সেসের কয়েকটা নাম পড়তে হবে, কয়েকটা নাম, তোদের কোশ্চেন খুবই ইজি দেয়। আচ্ছা আর পারকিউজিটসে 2টো আইটেম থাকে, এটা শিখতে হবে ব্যাস, আর কিছু নেই তোদের সিলেবাস। কি বললাম বোঝা গেল তো? এবার আমি তোদের অ্যালাউন্সটা শেখাবো, ঠিক আছে তো?
যেটুকু নিয়েছিস